দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি জিসকা ফার্মা আয়োজিত স্বাস্থ্য বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন পিউলি সুস্বাস্থ্য সারাক্ষণ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর সাইদ আহমেদ এবং আজকে আমাদের আলোচনার বিষয় শিশু অপুষ্টি। এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন স্বনামধন্য শিশু বিশেষজ্ঞ ডক্টর সালাউদ্দিন মাহমুদ। ডক্টর সালাউদ্দিন মাহমুদ শিশু পুষ্টি, লিভার ও পরিপাকতন্ত্র বিভাগ, ঢাকা শিশু হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। কেমন আছেন? ভালো। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রথমেই আমি জানতে চাইবো যে শিশু অপুষ্টি বা কখন আমরা একটা শিশুকে অপুষ্ট বলবো, এটা কি কোনো মাপার পরিমাপ আছে? আসলে সহজভাবে যদি বলতে চাই, আমাদের খাবারের যে 6টি মূল উপাদান, কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন বা আমিষ, চর্বি বা ফ্যাট, ভিটামিনস, মিনারেলস, সাথে ওয়াটার, এই যে 6টি উপাদান, এই উপাদানে কোনো খাবারে যখনই কমে যাবে বা তখনই আমরা কিন্তু শিশু অপুষ্টিতে আক্রান্ত হবে, কম বা বেশি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা আমাদের ন্যাশনাল গাইডলাইন শিশু অপুষ্ট বিষয়ে নির্দিষ্ট মাপকাঠি আছে। 6 থেকে 59 মাস বাচ্চার জন্য মাপকাঠি, আর লেস দ্যান 6 মান্থ 6 মাসের কম বয়সী বাচ্চার জন্য মাপকাঠি আলাদা। 6 থেকে 59 মাসের বাচ্চাদের যে মাপকাঠি, সেটা হচ্ছে প্রথমে আমরা দেখি তার পায়ে পানি চলে এসছে কিনা, তারপরেই আমরা দেখি তার মিড আপার আর্ম সার্কামফারেন্স, লেফট আপার আর্মে, মিড আর্মে আমরা গিয়ে মেপে যদি এটা বাহুতে যদি 11.5 সেন্টিমিটারের নিচে হয়, অথবা সে যদি ওয়েস্টেড, আমরা যেটা বলি অস্থি চর্মসার, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে, গ্রোথ চার্টে লেস দেন 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়, এই তিনটার যে কোনো একটা থাকলেই আমরা তাকে বলে থাকি সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন বা মারাত্মক তীব্র অপুষ্টি। আর যখনই এই বাহুতে আমার এটা 11.5 সেন্টিমিটার থেকে 12.5 সেন্টিমিটারের নিচে হবে, তখন আমরা এটাকে বাংলায় বলে থাকি মাঝারি তীব্র অপুষ্টি। আর মৃদু অপুষ্টি আছে নাকি কোনো কিছু? এখন এই দুভাগে ভাগ করা হচ্ছে, কারণ এই দুভাগকেই আসলে এদের চিকিৎসার প্রয়োজন হয় এবং এদেরকে আমরা নিয়মিত আমাদের পুষ্টি বা স্বাস্থ্যকর্মীরা আমরা নিয়মিত চিকিৎসা দিয়ে যাচ্ছি। আপনারা তো অনেক রোগী দেখেন হাসপাতালে এবং আপনার চেম্বারেও, তো সেক্ষেত্রে আপনার কি বর্তমান ধারণা হচ্ছে যে বাংলাদেশে অপুষ্টির হার কি কমছে নাকি আগের চেয়ে আরও বাড়ছে? আল্লাহর রহমতে আমরা আগের থেকে অনেক অপুষ্টির হার কমাতে সক্ষম হয়েছি। আমাদের 2011 সালে বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে এবং 2014 সালের সার্ভে যদি তুলনা করি, তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে। 2011 সালে যেসব বাচ্চারা বয়সের ওজনের তুলনায় বেটে বা যেটাকে আমরা বলে থাকি স্টান্টেড, এরা ছিল 11 সালে 41 ভাগ, যেটা আমরা কমিয়ে নিয়ে এসেছি 2014 সালে 36 ভাগে। এবং যেসব বাচ্চারা বয়সের তুলনায় ওজন কম, এসব বাচ্চাদের 2011 সালে ছিল শতকরা 36 ভাগ, সেটা আমরা শতকরা 33 ভাগে নামিয়ে আসতে সচেষ্ট হয়েছি। আর 2011 সালে যেসব বাচ্চারা অস্থি চর্মসার, অর্থাৎ এইসব বাচ্চা যাদেরকে আমরা বলে থাকি ইংরেজিতে ওয়েস্টেড, সেগুলা আমরা 16 ভাগ থেকে শতকরা 14 ভাগে নামিয়ে নিতে সক্ষম হয়েছি 2014 সালে। শিশু অপুষ্টি নিয়ে অনেক কিছু জানতে চাইবো, কিন্তু তার আগে আপনার এখানে কথা প্রসঙ্গে একটা কথা এসছে, সেটা হচ্ছে জানতে চাইবো শিশু অপুষ্টির কারণগুলো কি কি। শিশু অপুষ্টির কারণগুলো যদি দেখতে চাই, তাহলে সবার আগে যেখানে আমাদের চলে যেতে হবে, আপনি যদি ভোরবেলার দিকে একটু তাকান, তাহলে দেখবেন সারি সারি লাইন বেঁধে আমাদের যে কর্মজীবী মহিলারা তারা কাজে চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে মা রিলেটেড ফ্যাক্টর কিছু বাচ্চা রিলেটেড ফ্যাক্টর আর কিছু ফ্যামিলি রিলেটেড ফ্যাক্টর কিন্তু দায়ী। যেমন মা রিলেটেড ফ্যাক্টরের মধ্যে ওয়ার্কিং মাদার, কর্মজীবী মহিলা, ম্যালনারিশ মাদার যারা অপুষ্ট মহিলা, পাশাপাশি আর্লি ম্যারেজ, খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়া, এবং আর্লি চাইল্ড অ্যাডাপ্টেশন এবং খুব তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নেওয়া এবং পরবর্তী বাচ্চার ক্ষেত্রে স্পেসিংটা লম্বা না থাকা, এ সমস্ত কারণে একটা অপুষ্ট মার উদ্ভব হয়ে থাকে। আর ওই অপুষ্ট মা থেকে যখন বাচ্চা জন্ম হবে, তখন সে বাচ্চাটাও, যেটা জন্মের পরে আমরা জানি একটা স্বাভাবিক বাচ্চার ওজন 2.5 কেজি থেকে 4 কেজি পর্যন্ত হয়ে থাকে, তখন সে বাচ্চা দেখা যায় সময় 9 মাস পুরো হওয়ার আগেই হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলে থাকি প্রিটার্ম লো বার্থ ওয়েট বা স্মল ফর গ্যাস্টেশনাল এজ, যাদের ওজন দেখা যায় 2.5 কেজির নিচে হচ্ছে, কারণ সেই অপুষ্ট বাচ্চাদের শুরু থেকেই স্ট্রাগলিং লাইফ শুরু হয়। তো পাশাপাশি অপুষ্ট মা থেকে অপুষ্ট শিশু জন্ম হচ্ছে, বাচ্চাটা এরপরে যখন জন্ম নিচ্ছে তখন থেকে বাচ্চার খাবারের প্রতি নানান রকম মিসম্যানেজমেন্ট। যেমন বাচ্চা আমরা জানি জন্মের পরে যে বাচ্চা প্রথম ঘন্টায় বুকের দুধ খাওয়ানো হবে, 6 মাস বয়স পর্যন্ত যে বাচ্চা শুধুমাত্র বুকের দুধ খাবে, আমরা আমাদের বিভিন্ন স্টাডিতে দেখা গেছে 5 থেকে 6 বছর পর্যন্ত সে বাচ্চা খুবই অল্প সংখ্যক রোগে আক্রান্ত হয় বা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকে। তো এই দিকে যদি দেখা যায় যে বুকের দুধের পাশাপাশি বাইরের কোনো খাবার দেওয়া হয়, যেটা 6 মাসের আগে সম্পূর্ণ নিষিদ্ধ, এবং 6 মাস পর থেকে বুকের দুধের পাশাপাশি স্বাভাবিক যে খাবারগুলো সেটাও যদি পর্যাপ্ত পরিমাণে না দেওয়া হয়, তখনই কিন্তু একটা অপুষ্ট বাচ্চার জন্ম হয়।
ধন্যবাদ ডাক্তার সালাউদ্দিন মাহমুদ। এই বিষয়ে আমাদের আরও অনেক কিছু জানার আছে, কিন্তু আমরা আরও আলোচনা করব বিরতির পরে। দর্শক, এখন সময় হলো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পরে, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পরে। আমরা আলোচনা করছিলাম শিশু অপুষ্টি নিয়ে, এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার সালাউদ্দিন মাহমুদ। ডাক্তার সালাউদ্দিন মাহমুদ, বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন যে বাচ্চাদের বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে, অপুষ্ট রোধের ক্ষেত্রে 6 মাসের পরে, 6 মাস বুকের দুধ খেলো, ঠিক আছে, মেনে নিলাম, এর পরের থেকে কি খাওয়া উচিত? তখন বুকের দুধ তো অবশ্যই চলবে। আমরা 2 বছর বয়স পর্যন্ত WHO কর্তৃক, IYCF কর্তৃক বুকের দুধ রিকমেন্ডে। তো 6 মাসের পর থেকে শুধু বুকের দুধে বাচ্চার আসলে পর্যাপ্ত যে পুষ্টি সেটা হয় না। পাশাপাশি আমাদের যে পারিবারিক খাবার, একটু নরম জাউ, একটু নরম খিচুড়ি, একটু সবজি খিচুড়ি, একদম নরম করে যেটা বাচ্চা সহজে হজম করতে পারে, একটু সুজি, এগুলা কিন্তু আমরা বাচ্চাকে 6 মাসের পর থেকে পারিবারিক খাবারের জন্য আমরা বলে থাকি। বাইরের কোনো খাবারের কোনো প্রয়োজন নেই। একটু অপ্রাসঙ্গিকভাবে কিন্তু খুব সাধারণ একটা প্রশ্ন বোধহয় মায়েদের থাকে, সেটা হচ্ছে আমার বাচ্চা খেতে চায় না, সেক্ষেত্রে আপনাদের উপদেশ কি? আসলে এই কমপ্লেনটা আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি আমাদের হাসপাতালে বা আমার বাইরে যখন আমরা বসি। তো এই সমস্ত ক্ষেত্রে আসলে একটু যদি ঠান্ডা মাথায় আপনি চিন্তা করেন, আমরা যখন ছোটোবেলায় বড় হয়েছি, আমরা যখন বিকেলে খেলতে যেতাম, আমরা যখন বিকেলে সন্ধ্যার আজান দেওয়ার আগে আগে চলে আসতাম বাসায়, তখন আমাদের এত খিদে লাগতো, কারণ আমরা পরিশ্রম করে বাসায় ফিরতাম এবং আমাদের বাবা মা খুব খেতে দিত না, বলতো রাতে আবার খেতে হবে, এখন অল্প করে খাও। কিন্তু দেখেন আজকালকার বাচ্চারা যারা শহরে যারা বড় হচ্ছে, যারা বিভিন্ন ফ্ল্যাট বাড়িতে, তারা কিন্তু টিভি, কম্পিউটার, ট্যাবে এতই মগ্ন হয়ে যাচ্ছে যে তাদের ফিজিক্যাল এক্সারসাইজ বলতে কিছুই হচ্ছে না। এবং তাদের ফিজিক্যাল এক্সারসাইজ ছাড়া আসলে বাচ্চার যে একটা খাওয়ার একটা আগ্রহ বা খিদা লাগার একটা ইচ্ছা, সেটা কিন্তু আসবে না। শুধু শুধু বাচ্চাকে দোষ দিয়ে লাভ হবে না। আর আরেকটা কথা অরুচির ক্ষেত্রে আমি বলবো, বাবা মারা যখনই বাইরের থেকে আসেন, তারা বিভিন্ন রকম ফাস্টফুড বা চিপস, চকলেট এগুলো দোকান থেকে কিনে নিয়ে আসেন। আমি সবাইকে বলে থাকি এবং দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি, এই যে দোকান থেকে চিপস, চকলেট, বার্গার বা ফাস্টফুড জাতীয় খাবার নিয়ে আসছেন, এই খাবারগুলি খারাপ ভালো আমি বলছি না, কিন্তু এই খাবারগুলি খেলে বাচ্চার অ্যাসিডিটি বা এই জাতীয় সমস্যা বেড়ে যাবে। পাশাপাশি ঘরের যে পুষ্টিকর খাবার খুব সুন্দর করে তৈরি করা ছিল, এটার রুচিটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কাজে বাইরে থেকে কোনো খাবার কিনে আনা মানে আপনি বাইরের থেকে অরুচি কিনে আনছেন। এদিকে আপনাদের নজর দিতে হবে, বাসার খাবারের প্রতি মনোযোগী হতে হবে। ঠিক আছে, চিপস, বার্গার এগুলো না হয় খেলাম না, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যে খুব চটকদার বিজ্ঞাপন দেখি, হরলিক্স বা কমপ্ল্যান এগুলোর, এবং দেখি যে পার্থক্যমূলক বা তুলনামূলক চিত্র দেখায় যে আপনি যদি এইটা খান তাহলে এত বেশি গ্রোথ হবে, এত বেশি বুদ্ধি বাড়বে যারা খাচ্ছে না তাদের চেয়ে। এগুলোর সত্যতা বা এর আর কতটুকু প্রমাণ আছে এগুলোর উপকারিতার? খুবই সুন্দর প্রশ্ন। আসলে যেগুলোর কথা আপনি বলেছেন, এগুলোর বিন্দুমাত্র প্রয়োজন নেই। আর আমি যে ফিজিক্যাল এক্সারসাইজের দিকে মনোযোগী হয়েছিলাম, যদি একটা বাচ্চা সকালে স্কুলে যাওয়ার আগে তো 20 মিনিট সাইক্লিং, 20 মিনিট স্কিপিং, বিকেলবেলা একটু ফিজিক্যাল এক্সারসাইজ, একটু আউটডোর গেমস যেগুলো, সেগুলোর প্রতি মনোযোগী হয় ঘরে না বসে থেকে, তাহলেই কিন্তু বাচ্চার পর্যাপ্ত খিদা লাগবে এবং ঘরের খাবারগুলি খেয়েই কিন্তু সে আস্তে আস্তে বড় হয়ে যাবে। এক্ষেত্রে কোনো স্পেসিফিক খাবার খেলে সে লম্বা হবে, কোনো স্পেসিফিক খাবার খেলে তার ব্রেন অনেক মজবুত হবে, সে পড়ালেখায় অনেক মনোযোগী হবে, এটা বিশ্বাস করার বিন্দুমাত্র কারণ নেই। ধন্যবাদ। এখানে আমরা একটু আমাদের আজকের বিষয়ে ফিরে যাই। আপনি শুরুতে বলছিলেন, আমরা যদি একটু পেছনের দিকে যাই, আপনি বলছিলেন যে তীব্র অপুষ্টি, যে আপনি যে 2টা ভাগে ভাগ করেছিলেন, তো তীব্র অপুষ্টিতে যদি কোনো বাচ্চা ভোগে, সেক্ষেত্রে কি চিকিৎসা ব্যবস্থা আমাদের সরকারি হাসপাতালগুলো বা বেসরকারি পর্যায়ে আছে? দুটো অপুষ্টির কথা আমি বলেছিলাম, একটা হচ্ছে মাঝারি তীব্র অপুষ্টি আর একটা হচ্ছে মারাত্মক তীব্র অপুষ্টি। মাঝারি তীব্র অপুষ্টি হলে আমাদের যে পুষ্টিকর্মী বা স্বাস্থ্যকর্মীরা আছে, তারা কিন্তু বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে বা ওখানে পুষ্টি কেন্দ্র আছে, ওখান থেকে কিন্তু তাদেরকে কিভাবে খাবার বানাতে হবে, একটা গর্ভবতী মা এবং বাচ্চাকে কি খাবার খাওয়াতে হবে তারা বলে আসছে। কিন্তু মারাত্মক তীব্র অপুষ্টি বাচ্চাগুলো আসলে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়, তাদেরকে 2 ঘন্টা পর পর খাওয়াতে হয়, তাদের রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়, সেটা দিতে হয়, তাদের শরীরের তাপমাত্রা কমে যায়, সেটার দিকে হাসপাতালে খেয়াল রাখতে হয়। সো আবার ইনফেকশন তাদের হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, এই কারণে হাসপাতালে ভর্তি প্রয়োজন হয়। আমাদের ঢাকা শিশু হাসপাতালে শিশু পুষ্টি, লিভার ও পরিপাকতন্ত্র বিভাগে 4টি বিছানা
এই শিশু অপুষ্টির বাচ্চাদের জন্য বরাদ্দ আছে। এই 4টি বিছানায় শুধু শিশু অপুষ্ট বাচ্চাদের জন্য রাখা আছে এবং তারা এসে ওখানে ভর্তি হয় এবং সেবা নিয়ে থাকে। আমাদের হাসপাতালে ওয়েল ইকুইপড স্যাম কর্নার আমরা বলে থাকি, সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন কর্নার আছে। এখানে আমাদের ওয়েল কোয়ালিফাইড 2জন নিউট্রিশনিস্ট আছেন এবং 3 থেকে 4 জন নিউট্রিশন সিস্টার আছেন, যারা আমরা সবাই মিলে দেখাশোনা করে থাকি। খুব ভালো লাগলো যে আমাদের সরকারি সুযোগ সুবিধার মধ্যে দিয়ে এগুলোর এখন চিকিৎসা সম্ভব। ধন্যবাদ সালাউদ্দিন মাহমুদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করার জন্য। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম শিশু অপুষ্টি নিয়ে এবং এর বিভিন্ন দিক এবং এর থেকে উত্তরণ এবং প্রতিকারের বিষয় নিয়ে। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আগামীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।